আচ্ছা, আপনার চোখের সামনে যদি আপনার বাবাকে কয়েক হাজার টাকার জন্য কেউ পশুর মতো পেটায় আর পুরো সমাজ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক এমন এক দৃশ্য দেখতে হয়েছিল এক ছোট বাচ্চাকে, যার অপরাধ ছিল তার বাবা একজন সাধারণ ড্রাইভার। আজকের গল্পটা এক সাইকো ভিলেন আর এক জেদি পুলিশ অফিসারের। টাকা আর ক্ষমতা থাকলেই কি আইনের ঊর্ধ্বে থাকা যায়? বন্ধু, এই গল্পের প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট আর টানটান উত্তেজনা, যা আপনি একবার দেখতে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। চলুন তবে আর কোনো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। শুরুতেই দেখা যায় গল্পের নায়ক সিওদো তার টিমের মেম্বার ডিটেকটিভ বংকে সাথে নিয়ে একটা পুরনো কারের ওয়াশরুমে এসেছে। আসলে তারা দুজনে কাপড় সেজে একটা দামি মার্সিডিজ গাড়ি কেনার জন্য এসেছে। ওয়াশরুমের ডিলাররা তাদের দেখেই খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং গাড়ি দেখানোর জন্য ডাকাডাকি শুরু করে। কিন্তু সিওদো অন্য কারোর দিকে না তাকিয়ে সাঙ্গু নামের এক ডিলারের কাছে যায় এবং একটা গাড়ি পছন্দ করে। আসলে ঘটনা হচ্ছে, এই পুরো ব্যাপারটাই ছিল সিওদোর একটা সাজানো নাটক। সে আর ডিটেকটিভ বং মোটেও কাপল নয়, বরং তারা হচ্ছে পুলিশ। এই গাড়ি পাচারকারী চক্রকে ধরার জন্যই তারা এমন কস্টিউম পরে এসেছে। ডিলার সাঙ্গু যখন গাড়িটা তাদের কাছে বুঝিয়ে দেয়, তখন সিওদো আর চোখে টিভির রিফ্লেকশনে দেখে ফেলে যে ডিলাররা গোপনে গাড়ির ডিকিতে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। তাদের প্ল্যান ছিল গাড়িটা বিক্রি করার পর রাতেই সেটা আবার চুরি করে নিয়ে আসা। তো এখন দেখা যায় সিওদো গাড়িটা নিয়ে একটা নির্জন পার্কিংয়ে রেখে দেয় এবং তার টিমের লিডার অর্থাৎ চিফকে সব আপডেট জানিয়ে দেয়। চিফ তার পুরো টিম নিয়ে পার্কিংয়ের আশেপাশে সাবধানতার সাথে লুকিয়ে থাকে। ঠিক এমন সময়েই সাঙ্গুর লোকজন গাড়িটা চুরি করতে সেখানে আসে। তারা জানতো না যে সিওদো আগে থেকে গাড়ির ডিকির ভেতরে লুকিয়ে আছে। এরপর চোরেরা গাড়িটা চুরি করে তাদের গোপন স্থানে নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পর চোরেরা যখন ডিকিটা খুলতে যায়, ঠিক তখনই সিওদো ভেতর থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। তাকে হঠাৎ দেখে চোরেরা একদম শকড হয়ে যায়। সিওদো তাদের বকাঝকা করে বলে, গাড়ি কি এভাবে চালাই? ভেতরে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এরপর সাঙ্গু আর তার গুন্ডারা সিওদোর উপর হামলা করার জন্য লাঠি আর টুলস নিয়ে আসে। কিন্তু সিওদো তো দমে যাওয়ার পাত্র নয়। সে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। ফাইট করার সময় সে তাদের এমনভাবে ধুলাই দেয় যে গুন্ডারা রীতিমতো তাজ্জব হয়ে যায়। কিছুক্ষণ পর চিফ আর তার টিম সেখানে পৌঁছে যায় এবং পুরো গ্যাংটাকে পুরোদমে হাতের নাগালে পেয়ে যায়। এভাবেই সিওদো তার বুদ্ধিমত্তা দিয়ে একটা বড় গাড়িচোর চক্রকে ধরে ফেলে। গাড়িচোর সাঙ্গুকে ধরার পর সিওদো তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই চুরির গাড়িগুলো আসলে রাশিয়ায় পাচার করা হয়। এই বিশাল চক্রকে ধরার জন্য সিওদো এক ট্রাকে করে পাচারকারীদের আস্তানার দিকে রওনা হয়। রাস্তায় সে ট্রাক ড্রাইভারটির সাথে পরিচিত হয়। ট্রাক ড্রাইভারটির নাম ছিল বে। আসার পথে বে তার কষ্টের কথাগুলো সিওদোর সাথে শেয়ার করে। সে জানায় যে কন্ট্রাক্টররা তাকে ঠিকমতো টাকা দিচ্ছে না। ইদানিং তার অবস্থা এতটাই খারাপ যে সে তার ছোট ছেলের স্কুলের ফি পর্যন্ত জোগাড় করতে পারছে না। বের এই অবস্থা দেখে সিওদোর মন খুব খারাপ হয়ে যায়। সে তাকে নিজের একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে, যদি কেউ টাকা দিতে না চায় তবে আমাকে একটা কল দিও, আমি দেখব টাকা কিভাবে বের হয়। তো এখন দেখা যায় রাতের বেলা পুলিশ টিম সেই রাশিয়ান গ্যাং এবং স্থানীয় চোরদের ধরার জন্য ওত পেতে থাকে। সিওদো খুব সাবধানে তাদের উপর নজর রাখছিল। যখনই রাশিয়ানরা চুক্তিতে সই করে, তখনই পুলিশ তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। এক বিশাল গ্যাঞ্জাম শুরু হয়, কিন্তু সিওদো আর তার টিম সবাইকে অ্যারেস্ট করে ফেলে। এই বড় কেসটা সলভ করার পর সিওদো বেশ এক্সাইটেড ছিল, কারণ এতে তার প্রমোশনের সম্ভাবনা বেড়ে গিয়েছে। গল্পের এই পর্যায়ে আমাদের মুভির মেইন ভিলেন জোকে দেখা যায়। জো হলো এক বিশাল কোম্পানির ডিরেক্টর এবং অনেক ধনী লোক, কিন্তু সে যতটা ধনী তার স্বভাব ততটাই জঘন্য। সে এক বিশাল পার্টিতে ছিল যেখানে দামি দামি লোকজন আমন্ত্রিত ছিল। সিওদো নিজেও সেই পার্টিতে উপস্থিত ছিল। জোর বারবার নাক ঘষার স্টাইল দেখে সিওদোর সন্দেহ হয় যে সে হয়তো নিয়মিত ড্রাগস নেয়। আসলে জো মোটেও স্বাভাবিক কোনো মানুষ নয়। সে একজন পুরো দস্তুর সাইকো। পার্টিতে সামান্য একটা বিষয় নিয়ে সে এক অভিনেত্রীর মুখে খাবার মেখে দেয় এবং সবার সামনে তাকে অপমান করে। সিওদো বুঝতে পারে এই লোকটা শুধু টাকা আর ক্ষমতার জোরে ধরাকে সরা জ্ঞান করছে। সে টাকার অহংকারে একদম পাগল হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি ড্রাইভার বে তার পাওনা টাকার জন্য খুব কষ্টে দিন পার করছে। এক পর্যায়ে এসে জানতে পারে যে তারা শ্রমিক ইউনিয়নে যোগ দিয়েছে বলে তাদের কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়েছে। উপায় না দেখে বে তার ছোট ছেলেকে সাথে নিয়ে সিনজিন কোম্পানির অফিসের সামনে গিয়ে প্রতিবাদ শুরু করে। সে প্লে কার্ড হাতে দাঁড়িয়ে থাকে, যাতে অন্তত বড় কোনো কর্মকর্তার চোখে বিষয়টা পড়ে। ঠিক এমন সময় জো তার লাক্সারি গাড়ি নিয়ে অফিসে ঢুকছিল। অফিসের সামনে এমন জলসা দেখে সে খুব বিরক্ত হয়। জো তার পিএ চোকে জিজ্ঞেস করে এই লোকটা এখানে কি করছে। জো জানায় যে সামান্য কিছু পাওনা টাকার জন্য এই লোকটা কয়েকদিন ধরে ঝামেলা করছে। তখন জো বলে, একে আমার রুমে নিয়ে এসো, আমি নিজে এর সমাধান করছি। তো এখন দেখা যায় জোর আলিশান অফিসের ড্রাইভার বে এবং তার ছোট ছেলেকে নিয়ে আসা হয়। জো খুব শান্তভাবে বেকে জিজ্ঞেস করে তার পাওনা কত।
বে তখন তার হিসাবের খাতা দেখিয়ে বলে সে 4200 টাকা পাবে। তখন জো হো হো করে হাসতে থাকে। সে অবাক হয়ে যায় যে এত সামান্য টাকার জন্য কেউ তার অফিসের সামনে দাঁড়িয়ে হট্টগোল করতে পারে। জো এরপর সে কন্ট্রাক্টরকেও সেখানে ডেকে পাঠায়। সে বেকে আর কন্ট্রাক্টরকে বক্সিং গ্লাভস দিয়ে বলে, তোমরা দুজন ফাইট করো, যে জিতবে টাকা তারই হবে। ড্রাইভার বে তখন একদম হতবাক হয়ে যায়। সে বারবার জো এর কাছে ক্ষমা চায় এবং বলে যে তার ছেলের সামনে যেন তাকে এমন অপদস্থ না করা হয়। কিন্তু জো একজন পুরোদস্তুর সাইকো, সে কোনো কথাই শোনে না। কন্ট্রাক্টর জোকে খুশি করার জন্য বের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করে। বের ছোট ছেলেটা তার বাবার এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু অফিসের কেউ এগিয়ে আসে না। জো উল্টো বেশ এক্সাইটেড হয়ে এই মারামারি এনজয় করছিল। মার খেয়ে বের শরীর রক্তাক্ত হয়ে যায়। শেষে জো তাকে কিছু টাকা আর ব্যান্ডেজ কেনার জন্য বাড়তি কিছু টাকা ছুঁড়ে দেয়। অফিস থেকে বেরিয়ে আসার পর ড্রাইভার বে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। নিজের সন্তানের সামনে এমন অপমান সে সহ্য করতে পারছিল না। এর কিছুক্ষণ পরেই সিওদোর কাছে একটা ফোন কল আসে। সে জানতে পারে যে ড্রাইভার বে সেই বিল্ডিংয়ের সিঁড়ি থেকে নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে এবং সে এখন কোমায় আছে। সিওদো খবরটা শুনেই হাসপাতালে ছুটে যায় এবং তার মনটা একদম ভেঙে যায়। সে বুঝতে পারে এর পেছনে নিশ্চয়ই সেই ধনী ডিরেক্টর জোর কোনো হাত আছে। বের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে এবং সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে তার স্বামী আত্মহত্যার চেষ্টা করতে পারে। আসলে সিওদোর মনেও একই সন্দেহ ছিল। ঠিক এমন সময়ে সে বের ছোট ছেলের সাথে কথা বলে এবং জানতে পারে যে সেদিন অফিসে জোর উপস্থিতিতে তার বাবাকে খুব বাজেভাবে মারধর করা হয়েছে। এটা শুনে সিওদো একদম অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই সুইসাইড কেসটা আসলে একটা সাজানো নাটক। তো এখন দেখা যায় সিওদো ওই এলাকার লোকাল পুলিশ স্টেশনে এই কেসটা নিয়ে কথা বলতে যায়, কিন্তু সেখানকার পুলিশ অফিসাররা তাকে মোটেও পাত্তা দেয় না। তারা বলে যে এটা একটা সাধারণ পাওনা টাকার ঝামেলা আর ড্রাইভার নিজেই নিজের জীবন শেষ করার চেষ্টা করেছে। সিওদো তাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং বলে যে সিসিটিভি ফুটেজ চেক করলে সব সত্যি বেরিয়ে আসবে। কিন্তু সে অফিসার জানায় যে ঠিক ওই সময় অফিসের সিসিটিভি ক্যামেরাগুলো নষ্ট ছিল। সিওদো এটা শুনে খুব রেগে যায় এবং অফিসারকে বকাঝকা করে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সিওদো দমে যাওয়ার পাত্র নয়। সে সরাসরি সিনজিন কোম্পানির হেডকোয়ার্টারে জোয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু জোয়ের পিএস চো তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়। চো খুব অহংকারের সাথে বলে, জো সাহেব খুব ব্যস্ত মানুষ, আপনার মতো সাধারণ ডিটেকটিভের সাথে দেখা করার সময় তার নেই। সিওদো সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শেষমেশ জোয়ের দেখা না পেয়ে তাকে ফিরে আসতে হয়। অন্যদিকে দেখা যায় জো তার প্রাইভেট জিমে এক বডিগার্ডের সাথে বক্সিং প্র্যাকটিস করছে। জো মোটেও ফেয়ার প্লে পছন্দ করে না। বডিগার্ড যখন তার সাথে বক্সিংয়ে জিতে যাচ্ছিল তখন জোর ইগোতে লাগে। সে তখন বডিগার্ডকে এমনভাবে মারে যে লোকটা যন্ত্রণায় কাঁকিয়ে ওঠে। জো তার বডিগার্ডের হাড় পর্যন্ত ভেঙে দেয় এবং তা দেখে সে খুব আনন্দ পায়। এই দৃশ্য দেখে যে কেউ হতবাক হয়ে যাবে যে একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। অন্যদিকে সিওদো বুঝতে পারে যে জোর মতো একজন ধনী এবং পাওয়ারফুল শয়তানকে ধরা এত সহজ হবে না। তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে ড্রাইভার বের সাথে হওয়া এই অন্যায়ের বিচার সে করেই ছাড়বে। সিওদো যখন জোর অপরাধগুলো নিয়ে ফাইল তৈরি করছে তখন জো আর তার পিএচওই এক জঘন্য পরিকল্পনা করে। আসলে তারা জানতো যে সিওদোকে টাকা দিয়ে কেনা অসম্ভব, তাই তারা তার স্ত্রীকে ঘুষ পাঠানোর সিদ্ধান্ত নেয়। পিএচও সিওদোর স্ত্রীর অফিসে গিয়ে এক ব্যাগ টাকা নিয়ে হাজির হয়। সে সিওদোর স্ত্রীকে লোভ দেখিয়ে বলে, এই টাকাগুলো রাখুন, আপনাদের সব লোন শোধ হয়ে যাবে আর আপনার স্বামীকেও পুলিশের চাকরি করে এত কষ্ট করতে হবে না। এই প্রস্তাব শুনে সিওদোর স্ত্রী একদম অবাক হয়ে যায়। সে চোকে খুব বাজেভাবে অপমান করে এবং সেই টাকা ফিরিয়ে দেয়। এরপর সে সোজা থানায় গিয়ে সিওদোকে সবার সামনে অনেক বকাঝকা করে। সে সিওদোকে বলে, পুলিশের চাকরি করে যদি আমার কাছে মানুষ ঘুষ দিতে সাহস পায় তবে তোমার এই পদের আর কী সম্মান। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে সিওদোর হৃদয় ভেঙে যায় এবং জোর উপর আরও বেশি রাগ হয়। সে বুঝতে পারে জো তাকে দুর্বল করার জন্য তার পরিবারকে ব্যবহার করছে। তো এখন দেখা যায় সিওদোর উপর তার ডিপার্টমেন্ট থেকেও চাপ আসতে শুরু করে। তার চিফ তাকে ডেকে বলে, জো অনেক ধনী আর পাওয়ারফুল মানুষ, ওর পেছনে লেগে নিজের চাকরিটা বিপদে ফেলো না। চিফ তাকে খুব সাবধান করে দেয় যাতে সে আর জোর অফিসের আশেপাশে না যায়। কিন্তু সিওদো একদমই দমে যায় না, বরং জোর অবৈধ ড্রাগস ব্যবসার খবর বের করার জন্য নিজের সোর্সদের কাজে লাগাতে শুরু করে। ঠিক এমন সময়ে সিওদো জোর অফিসে গিয়ে এক প্রকার হাঙ্গামা শুরু করে দেয়। সে সরাসরি জোর সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। জো তখন তার বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল। সিওদো সবার সামনে জোকে বলে, তুমি যতই টাকা আর ক্ষমতার আড়ালে লুকাও না কেন, আমি তোমাকে জেলের ভেতরে ঢুকিয়ে ছাড়ব। জো এই কথা শুনে মনে মনে খুব রেগে গেলেও সবার সামনে হাসার নাটক করে। তবে জোর চোখে মুখে এক ধরনের ভীতি ফুটে উঠেছিল।
জোর বাবা অর্থাৎ সিনজিন গ্রুপের চেয়ারম্যান এই পুরো ঘটনায় খুব রেগে গিয়েছেন। আসলে তিনি চান না তার কোম্পানির ইমেজে সামান্যতম কোনো দাগ লাগুক। ঠিক এমন সময়ে তিনি পিএচওকে ডেকে পাঠান এবং তাকে প্রচণ্ড মারধর করেন। চেয়ারম্যান বলেন, আমার ছেলে ভুল করেছে ঠিক আছে, কিন্তু তুমি থাকতে এই সামান্য ড্রাইভারের ইস্যুটা এত বড় হলো কেন? এরপর তিনি চোকে একটা অফার দেন। চো যদি জোর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে তবে তাকে অনেক টাকা দেওয়া হবে এবং জেল থেকে বের হওয়ার পর তাকে কোম্পানির বড় পদে বসানো হবে। তখন পিএচও টাকার লোভে এবং চেয়ারম্যানের চাপে পড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। সে বলে ড্রাইভার বেকে সে নিজেই মেরেছে এবং এখানে জোর কোনো হাত নেই। এই খবর শুনে সিওদো একদম শকড হয়ে যায়। সে ভালো করেই জানতো জোর মতো একজন সাইকোকে বাঁচানোর জন্য এটা একটা সাজানো নাটক। সে চোয়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে মিথ্যা বলছে। সিওদো তাকে বলে, টাকা দিয়ে কি নিজের বিবেককেও বিক্রি করে দিলে? এদিকে সিওদোর উপর তার ডিপার্টমেন্ট থেকে কেসটা ক্লোজ করে দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। যেহেতু প্রধান আসামি নিজেই ধরা দিয়েছে, তাই চিফও চাচ্ছিলেন যত দ্রুত সম্ভব এই ঝামেলা মিটিয়ে ফেলতে। কিন্তু সিওদো মনে মনে বলে, ধনী হলেই কি আইনের চোখে ধুলো দেওয়া এতই সহজ? সে আবার নতুন করে এই কেসটার ইনভেস্টিগেশন শুরু করে। সিওদো সেই বডিগার্ডের খোঁজ করতে থাকে যে জোর হাতে মার খেয়েছিল। সিওদো নিশ্চিত ছিল যে জোর শিকার শুধু ড্রাইভার বে নয়, আরও অনেকেই আছে। ইনভেস্টিগেশন করতে করতে সিওদো সেই বডিগার্ড সম্পর্কে জানতে পারে। সে যদি সেই বডিগার্ডকে সাক্ষী হিসেবে রাজি করাতে পারে তবে জোকে আর কেউ বাঁচাতে পারবে না। সিওদো যখন এইসব প্রমাণ জোগাড় করতে ব্যস্ত, ঠিক তখনই জো তার এক নতুন চাল চালার পরিকল্পনা করে যাতে সিওদোকে চিরতরের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। এরপর দেখা যায় সিওদো ড্রাইভার বের সেই সুইসাইড নোটটা নিয়ে খুব গভীর চিন্তায় ডুবে আছে। মেসেজটা ছিল অনেক বড় আর খুব সুন্দর করে গুছিয়ে লেখা। আসলে ড্রাইভার বের স্ত্রী সিওদোকে এসে এক অবাক করা তথ্য দেয়। সে বলে, আমার স্বামী কোনোদিন এত পারফেক্ট মেসেজ লিখতেই পারে না, কারণ সে ঠিকমতো পড়াশোনা জানে না। এমনকি সে ছোট কোনো মেসেজ লিখলেও তাতে অনেক বানান ভুল থাকতো। এই কথা শুনে সিওদো একদম শকড হয়ে যায়। তার বুঝতে আর বাকি থাকে না যে এই মেসেজটা বের ফোন থেকে অন্য কেউ লিখে পাঠিয়েছিল, যাতে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এরপর সিওদো তার টিমের লেডি ডিটেকটিভ বংকে দিয়ে সেই রাতের সব কল রেকর্ডস চেক করায়। সেখানে তারা এক রহস্যময় তথ্য পায়। দেখা যায় যেদিন ড্রাইভার বের আত্মহত্যার ঘটনা ঘটেছিল সেদিন রাত 11:22 প্রথম একটা ইমার্জেন্সি কল করা হয়েছিল, কিন্তু সাথে সাথেই সেটা কেটে দেওয়া হয়। এর ঠিক 15 মিনিট পর অর্থাৎ 11:37 সেই দীর্ঘ মেসেজটা পাঠানো হয়। সিওদো একদম নিশ্চিত হয়ে যায় যে সেই 15 মিনিটের গ্যাপের মধ্যেই জো আর তার লোকজন বের ফোন দিয়ে কাঁচসাজি করেছে। তারা বের ফোন থেকে মেসেজ পাঠিয়ে তাকে উপর থেকে ফেলে দিয়েছিল। এই সত্যটা জানার পর সিওদোর মনে জোর উপর রাগ আরও বেড়ে যায়। এরপর সিওদো এবার সেই শয়তান কন্ট্রাক্টর জিওনকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে, যে সেদিন ড্রাইভার বেকে তার ছেলের সামনে মেরেছিল। কারণ জিওনই হচ্ছে এই ঘটনার একমাত্র সাক্ষী যে তখন সেখানে উপস্থিত ছিল। ঠিক এমন সময়ে সিওদোর কাছে একটা সোর্স থেকে খবর আসে যে জিওন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটা গোপন আস্তানায় লুকিয়ে আছে। জো তাকে অনেক টাকা আর বিমানের টিকিট পাঠিয়ে দিয়েছে যাতে সে ধরা না পড়ে। সিওদো আর দেরি না করে তার চিফকে সাথে নিয়ে সেই লোকেশনের দিকে রওনা হয়। তবে আস্তানার কাছে পৌঁছাতেই সিওদো বুঝতে পারে পরিস্থিতি মোটেও সহজ নয়। সেখানে তাদের জন্য এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। সিওদো আর তার চিফ সেই লোকেশনে পৌঁছে যায় যেখানে কন্ট্রাক্টর জিওন লুকিয়েছিল। তাদের সাথে পুলিশের নতুন এক কম বয়সী অফিসারও ছিল। তারা যখন সেই বাড়ির দরজায় নক করে ঠিক তখনই ভেতর থেকে জিওনের লোকজন অতকীর্থ হামলা চালায়। আসলে জিওন আগে থেকেই জানতো পুলিশ আসবে, তাই সে একদল খুনি ভাড়া করে রেখেছিল। হট্টগোলের মধ্যে সেই নতুন পুলিশ অফিসারটি ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম হয়। এটা দেখে সিওদো অবাক হয়ে যায় এবং রাগে তার রক্ত গরম হয়ে যায়। এরপর সিওদো আর তার চিফ মিলে সেই গুন্ডাদের ধুলাই দিতে শুরু করে। সিওদো দেখে কন্ট্রাক্টর জিওন জানালা দিয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা করছে। সে একদম বান্দরের মতো এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে লাফাচ্ছিল। সিওদো তার পিছু পিছু দৌড়াতে থাকে। জিওন যখন ভাবছিল সে এবার বেঁচে যাবে, ঠিক তখনই লেডি ডিটেকটিভ বং একদম সিনেমার স্টাইলে হাজির হয়। সে দৌড়ে এসে জিওনের বুকের উপর ফ্লাইং কিক মারে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এভাবেই অনেক চেষ্টার পর পুলিশ জিওনকে অ্যারেস্ট করতে সফল হয়। এদিকে থানায় এক বিশাল হাঙ্গামা শুরু হয়ে যায়। পুলিশের উপর হামলা হয়েছে শুনে তাদের ডিপার্টমেন্টের হেড একদম রেগে আগুন হয়ে যায়। তিনি সিওদোর কাছে এসে বলেন, যে বা যারা আমাদের অফিসারের গায়ে হাত দিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি এখন থেকে এই কেসটা নিয়ে যা ইচ্ছে করতে পারো। এই গ্রিন সিগন্যাল পেয়ে সিওদো খুব এক্সাইটেড হয়ে পড়ে, কারণ সে জানতো এই কেসের মূল সুতোটা সেই ধনী জোর হাতেই আছে। এরপর সিওদো এবার জিওনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিওন প্রথমে মুখ খুলতে না চাইলেও সিওদোর মারের মুখে সে সব সত্যি বলতে বাধ্য হয়।
জিওন জানায় যে জোর পিয়ে চো তাকে টাকা দিয়েছিল সিওদোকে খুন করার জন্য। সিওদো এখন জোকে জেলে দেওয়ার মতো যথেষ্ট প্রমাণ পেয়ে গেছে। তবে সে এটাও জানে না যে জো কাল সকালেই সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। সিওদোর কাছে এখন সময় খুব কম, তাকে আজ রাতের মধ্যেই সব পারফেক্টলি শেষ করতে হবে। এরপর সিওদো জেলে পিয়ে চোর সাথে দেখা করে। চো তখন খুব ভাব নিয়ে বসেছিল, কারণ সে মনে করছিল সব দোষ নিজের ঘাড়ে নিয়ে সে জোকে বাঁচিয়ে ফেলেছে। সিওদো তখন তাকে অবাক করে দেওয়ার মতো সত্যি বলে দেয়। সিওদো বলে, আমি জানি সেদিন রাতে ঠিক কী ঘটেছিল। জো যখন 4200 টাকার জন্য ড্রাইভার বেকে আর কন্ট্রাক্টরকে মারামারি করতে বাধ্য করেছিল, তখন বে প্রতিবাদ করলে জো তাকে ধাক্কা দেয়। বের মাথা গিয়ে লাগে টেবিলের কোণায় এবং সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সিওদো আরও জানায় যে জো তখন অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং তখন চো এসে পুরো ব্যাপারটা সামাল দেয়। তারা মেজের রক্ত পরিষ্কার করে এবং ড্রাইভার বের ফোন থেকে সেই মেসেজটা লিখে তার স্ত্রীকে পাঠিয়ে দেয়। এরপর তারা বেকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়, যাতে সবাই মনে করে এটা আত্মহত্যা। সিওদো বলে, সেদিন প্রথম এমার্জেন্সি কলটা সেই বডিগার্ড করেছিল যার পা জো ভেঙে দিয়েছিল, কিন্তু তোমরা সেই কলটা কেটে দিয়েছিলে। এসব শুনে পিএচও ভেতরে ভেতরে খুব ঘাবড়ে গেলেও বাইরে হাসার নাটক করে এবং সিওদোকে চ্যালেঞ্জ করে দেয় যে সে জোকে কোনোদিনই ধরতে পারবে না। এদিকে জো এসবের জন্য মোটেও অনুতপ্ত ছিল না। সে পরের দিন সকালে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে ফেলেছে। যাওয়ার আগে সে একটা বিশাল লাক্সারি হোটেলের হল রুমে পার্টি অ্যারেঞ্জ করে। এই পার্টিতে শহরের সব ধনী ছেলে মেয়েরা উপস্থিত ছিল। জো সেখানে খুব নেশা করছিল এবং সবার সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করছিল। সে ভাবছিল সে ধরাছোঁয়ার বাইরে এবং পুলিশ তাকে আর কিছুই করতে পারবে না। তখন সিওদো জানতে পারে যে জো এখন কোথায় পার্টি করছে। সে তার পুরো টিম নিয়ে সে হোটেলের দিকে রওনা হয়। সিওদো শিওর ছিল আজ রাতেই সে জোকে হাতে নাতে ধরবে। ঠিক এমন সময়ে জোর বাবা অর্থাৎ চেয়ারম্যান সাহেব খবর পান যে পুলিশ তার ছেলেকে ধরতে যাচ্ছে। তিনি জোকে তাড়াতাড়ি পালাতে বলেন। জো যখন দেখে যে পুলিশ হোটেলের গেটে চলে এসেছে, তখন সে পেছনের দরজা দিয়ে তার দামি স্পোর্টস কার নিয়ে পালানোর চেষ্টা করে। সিওদো সেটা দেখে ফেলে এবং একটি বাইক নিয়ে জোর গাড়ির পিছু নেয়। শুরু হয় এক টানটান উত্তেজনার চেস। জো তার দামি সাদা রঙের স্পোর্টস কার নিয়ে শহরের সবথেকে ব্যস্ত এলাকার মাঝখানে একদম পাগলের মতো ড্রাইভ করে পালাতে থাকে। ড্রাগসের নেশায় সে তখন এতটাই ভূত হয়েছিল যে তার ভেতরে কোনো হিতাহিত জ্ঞান কাজ করছিল না। রাস্তার ট্রাফিক আইন ভেঙে সে উল্টো পথে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করছিল। সে জানত যে পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আর এখান থেকে পালাতে না পারলে তাকে জেলের ভেতরেই পৌঁছতে হবে। সিওদো পুলিশ বাইক নিয়ে জোর গাড়ির পিছু নেয়। জো এক পর্যায়ে যখন দেখে যে সামনে গাড়ির এক বিশাল জ্যাম, তখন সে ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে রাস্তার ধারের অনেকগুলো দোকান আর বাইক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাধারণ মানুষ অবাক হয়ে এই ধ্বংসলীলা দেখছিল। শেষে জোর গাড়িটি অন্য একটি গাড়ির উপর উঠে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে সেখানেই পুরোপুরি থেমে যায়। এরপর জো তার গাড়ি থেকে টলতে টলতে বের হয়ে আসে। তার কপালে চোট লেগেছিল এবং সেখান থেকে রক্ত ঝরছিল, কিন্তু তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা ভয় ছিল না। আশেপাশের শত শত মানুষ তখন তাদের ফোন বের করে এই দৃশ্যের ভিডিও করতে শুরু করে। সিওদো তখন বাইক থেকে নেমে তাকে হ্যান্ডকাফ পরানোর জন্য তার দিকে এগিয়ে যায়। জো ছিল খুব খারাপ। সে জানত যে যদি সে সিওদোকে আগে আক্রমণ করতে উস্কে দিতে পারে এবং পুলিশ তাকে মারে, তবে সে আদালতে পুলিশের অত্যাচারের দোহাই দিয়ে পার পেয়ে যেতে পারবে। সে সিওদোকে উদ্দেশ্য করে খুব জঘন্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এখন দেখা যায় সিওদো যখন কোনো রিয়েকশন দিচ্ছিল না, তখন জো নিজেই তাকে সজোরে একটা ঘুষি মারে। জো এরপর সিওদোকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং তার উপর চড়ে বসে। সিওদো শুধু নিজের হাত দিয়ে মুখটা আড়াল করে জোর সব মার সহ্য করছিল। সে খুব সাবধান ছিল যাতে সে নিজে পাল্টা কোনো আঘাত না করে। রাস্তার মানুষগুলো এই দৃশ্য দেখে একদম হতবাক হয়ে যায়। তারা দেখছিল যে একজন ধনী ঘরের ছেলে প্রকাশ্য রাস্তায় একজন পুলিশ অফিসারকে কতটা নিষ্ঠুরভাবে মারছে। সিওদোর শরীর ব্যথায় নীল হয়ে যাচ্ছিল, কিন্তু সে তার লক্ষ্য থেকে একটুও নড়েনি। সে জোর এই অমানবিক রূপটা সবার সামনে তুলে ধরার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছিল। রাস্তার মাঝখানে জো একদম পাগলের মতো সিওদোকে মেরেই যাচ্ছিল। আসলে সিওদো জানত যে সে যদি এখন হাত তোলে, তবে জোর দামি উকিলরা এটাকে পুলিশের হামলা বলে চালিয়ে দেবে। সে চাচ্ছিল জোর এই ভয়াবহ রূপটা শত শত মানুষের মোবাইলে আর সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে থাকুক। জো যখন সিওদোকে প্রায় মেরেই ফেলছিল, ঠিক তখন ভিড়ের মাঝখান থেকে এক বিশাল দেহী মানুষ এগিয়ে আসে। মানুষজন তাকে দেখে রাস্তা ছেড়ে দিচ্ছিল, কারণ সে দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। কিন্তু বন্ধু, যারা কোরিয়ান সিনেমা দেখেন, এই বিশাল দেহী মানুষটাকে তারা অবশ্যই চিনেন, আর এর নামটা কমেন্টে জানাবেন। সেই বিশাল দেহী লোকটি জোর সামনে গিয়ে দাঁড়ায় এবং জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? তুমি কেন মাঝ রাস্তায় এই মানুষটাকে এভাবে মারছ? জো তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলছিল, আমি কে জানো, রাস্তা থেকে সরে যাও।
না হলে তোমাকেও দেখে নেব। জো নিজেও জানে না সে কোন বাবু ভাইকে চ্যালেঞ্জ করছে, যার এক থাপ্পড়ে সব অপরাধীরা ঘুমিয়ে পড়ে। জোর এই অহংকার দেখে সেই লোকটি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জো যখন আবার সিওদোকে মারতে এগিয়ে যায়, তখন সিওদো হুট করে মাটিতে থুতু ফেলে উঠে দাঁড়ায়। সে জোকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে গ্রেফতার করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার গায়ে হাত তুলেছ। এখন আইনের ভেতরে থেকেই আমি সেলফ ডিফেন্সের জন্য পাল্টা আঘাত করার সুযোগ পেলাম। সিওদো তার পুরোদমে অ্যাকশন শুরু করে দেয়। জো যখন সিওদোকে আবার মারতে যায়, সিওদো খুব কৌশলে সেই আঘাত এড়িয়ে যায়, কিন্তু সিওদোর শক্তির কাছে সে টিকতে পারছিল না। সবশেষে সিওদো তার কোমর থেকে হ্যান্ডকাফ বের করে জোর হাতে পরিয়ে দেয়। জো তখন একদম হতবাক হয়ে যায়, কারণ সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে তাকে এভাবে রাস্তার মাঝখানে হ্যান্ডকাফ পরতে হবে। ঠিক এমন সময়ে পুলিশের বাকি টিম মেম্বাররাও সেখানে সাইরেন বাজিয়ে পৌঁছে যায়। সিওদো জোর কানের কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম জেলের ভাত খাওয়াবো, আজ থেকে তোমার সেই দিন শুরু হলো। রাস্তার মানুষগুলো এই দৃশ্য দেখে খুশিতে চিৎকার করতে থাকে এবং সিওদোর সাহসিকতার প্রশংসা করতে থাকে। তার শরীরে প্রচণ্ড ব্যথা ছিল ঠিকই, কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি। জোর এই গ্রেফতারের খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ে। টিভিতে ব্রেকিং নিউজে দেখানো হচ্ছিল যে সিনজিন গ্রুপের ডিরেক্টর জো শুধু ড্রাগস নেওয়ার অপরাধী নয়, বরং একজন সাধারণ ড্রাইভারকে হত্যার চেষ্টার দায়েও অভিযুক্ত। শেষমেশ কোর্ট জোকে তার অপরাধের জন্য দীর্ঘমেয়াদী জেলের সাজা দেয়। যারা ভাবত টাকা থাকলে আইনের ঊর্ধ্বে থাকা যায়, তারা জোর এই পরিণতি দেখে একদম অবাক হয়ে যায়। এরপর আমরা হাসপাতালের সেই কামরাটি দেখতে পাই যেখানে ড্রাইভার বে কোমায় ছিল। তখন এক অলৌকিক ঘটনা ঘটে। অনেক দিন পর বে ধীরে ধীরে তার চোখ মেলে তাকায়। বের পায়ে যে ব্যান্ডেজ লাগানো ছিল সেখানে তার ছোট্ট ছেলেটা খুব কিউট করে লিখে রেখেছিল, বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো বন্ধু, এইভাবেই একজন সৎ পুলিশ অফিসারের সাহসিকতা আর জেদের কাছে হার মানতে হলো এক অহংকারী ধনী ভিলেনকে। ড্রাইভার বে তার হকের বিচার পেল এবং সিওদো প্রমাণ করে দিল যে আইনের চোখে সবাই সমান। বন্ধু, কেমন লাগলো আজকের এই দুর্দান্ত মুভির গল্পটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং এই গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে সামনে অন্য কোনো মুভির গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।